আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে কথা বলবো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সংক্ষেপে যেটাকে আমরা বাফুফে বলি, এই বাফুফে নিয়ে। তো বাফুফে হচ্ছে যেহেতু একটা স্পোর্টস অর্গানাইজেশন, তাহলে একটা প্রশ্ন জাগে, আমি তো সবসময় রাজনীতি নিয়ে কথা বলে যাই, তাহলে বাফুফে কেন? কারণ বাফুফে নিয়ে বলবো এই জন্য যে এইটা একটা মানে জঘন্য রাজনীতি। এই জন্য বাংলাদেশের কোন ফেডারেশন বা কোনো অর্গানাইজেশন, কোনো প্রতিষ্ঠান যদি এই মুহূর্তে জঘন্যতম আচরণের দায় ব্যান করা উচিত বা পানিশমেন্ট দেওয়া উচিত, সেটা বাফুফে করা উচিত। এই বাফুফের কিছু নির্দিষ্ট কয়েকজন লোক, কয়েকজন কর্মকর্তা এই 18 কোটি মানুষের সাথে নির্লজ্জ বেহায়া পড়ার জন্য, মানে জঘন্য আচরণ বা জঘন্য সিন্ডিকেটের জন্য আমাদের স্পোর্টসটা ধ্বংস হয়ে গেছে। দেখুন, এই বাফুফের যে ডিজাইন বা বাফুফের যে প্ল্যান, এই প্ল্যানটা আপনার আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে আসার কথা, কিন্তু ক্রীড়া মন্ত্রণালয় কেন এখানে কোনো সময় ইন্টারফেয়ার করে না বা এটাকে তদারকি করে না, সুপারভাইজ করে না? এর কারণ এটার কারণটাই হচ্ছে রাজনীতি। কারণ ক্রীড়া মন্ত্রণালয় সবসময় একজন যিনি মন্ত্রী থাকেন, তিনি রাজনৈতিক দলের একজন নেতা, সাধারণত নির্বাচিত এমপি থাকে। যদি এবছর যিনি আছেন প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, উনি টেকনোক্রেট কোঠায় আছেন। কিন্তু আবার দেখবেন বাফুফের যিনি প্রেসিডেন্ট থাকে সবসময়, ইনি এবার থাকেন সরকার দলীয় একজন বড় ধরনের নেতা, যে এখন আছেন তো তাবিত আউয়াল, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে, নিজে বিএনপি নেতা, ঢাকা উত্তর থেকে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করেছিলেন। এর আগে ছিলেন সালাউদ্দিন আহমেদ। মানে যখনই যে দল ক্ষমতায় থাকে, ওই দলের একজন নেতা থাকে বাফুফে সভাপতি, আর ওই দলের একজন নির্বাচিত সংসদ থাকে আপনার ক্রীড়া মন্ত্রণালয় দেখতে। তা এই দুই প্রতিষ্ঠানের মানে একেবারে চতুর একটা কারসাজির জন্য বাংলাদেশের মানুষ দিন দিন মানে স্পোর্টস বিমুক্ত হচ্ছে। বা বাংলাদেশের ফুটবলটাকে যারা ধ্বংস করেছে, এর এই দায় বাফুফের নিয়ে, এই দায় বাফুফে কর্মকর্তার পানিশমেন্ট হওয়া উচিত। বাফুফে এবার কোচ নিয়োগ দেওয়ার জন্য যেই ডিজাইনটা করলো বা যেই প্রক্রিয়া করলো, এটা একটা আপনি সাধুবাদ জানাবেন, যে কেউ সাধুবাদ জানাবে। উন্মুক্ত একটা টেন্ডারের মতো সিবি আহ্বান করে, তারপর প্রায় বাংলাদেশের রেকর্ড যে 200 উপরে সিবি জমা পড়লো, সেখান থেকে শর্ট লিস্ট করলো 23 জনের, সেখান থেকে আপনার 12 জনের, সেখান থেকে 6 জনের। চমৎকার একটা প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়ার যিনি একেবারে প্রধান নাটের গুরু, সেটা হচ্ছে, সেই লোকটা হচ্ছে সাইফুল বারী টিটু। এই টিটু হচ্ছে সিন্ডিকেটের হতো, এমন হতো আপনাকে একটু আমি যদি উদাহরণ দেই, যে আপনার অনূর্ধ্ব যে দলগুলো আছে, বয়স ভিত্তিক যে দলগুলি আছে, এই দলে সবসময় সাইফুল বারী টিটু যে একটা ইয়ে আছে আপনার একাডেমি আছে, এই একাডেমি থেকে অলমোস্ট 50% এখান থেকে নিতে হবে। অথচ সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে বা আমাদের বিভিন্ন জেলা শহরে বা বিভাগীয় শহরের যে প্রতিভাগুলো আছে, এই প্রতিভাগুলো কখনোই মূল্যায়ন করা হয় না। তো যার কারণে এই সাইফুল বারী টিটু তার যে যে একাডেমি আছে, ফুটবল একাডেমি, এই একাডেমিতে ভর্তি হওয়া মানে আপনার ন্যাশনাল টিমে চান্স পাওয়া নিশ্চিত। যার কারণে দেশের মানুষ তাদের ছেলে মেয়েদেরকে বা তাদের বাচ্চাদেরকে বা প্লেয়াররাও নিজেরাও মানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে সাইফুল বারী টিটুর একাডেমিতে ভর্তি হয়, কোনো খেলা শেখার জন্য না, কোনো প্রশিক্ষণের জন্য না, শুধু আপনার ওই লোভিং এর জন্য। যখন আপনার 200-র উপরে সিবি আসলো এবং বিভিন্ন কথাবার্তা শুরু করলো, তখন সাইফুল বারী টিটু ঘোষণা দিলেন যে আমাদের এমন কোচ লাগবে যার এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা থাকা লাগে। যারা ন্যূনতম স্পোর্টস জানেন বা স্পোর্টস সম্পর্কে জ্ঞান রাখেন, তারা জানেন যে এটা কত বড় একটা অথর্ব মানে কোয়ালিটি, যে এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা থাকা লাগবে। একজন পেশাদার কোচ, উনি কোন জায়গায় কাজ করবে সেটা সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন না। কারণ আপনার ফুটবলটা তো গ্লোবালাইজ, হ্যাঁ, আপনি তো শুধু এশিয়ায় খেলবেন না, আপনি নর্থ আমেরিকার দলের সাথে খেলবেন, আমেরিকার সাথে খেলবেন, ইউরোপের সাথে খেলবেন, অস্ট্রেলিয়া অঞ্চলের দলের সাথে খেলবেন। তো উনি এই একটা, তখনই সবাই বলা বলে করছিল যে সিন্ডিকেটের বাইরে আর যেতে পারো না। তো যাই হোক, এখানে প্রথম তারা একটা ডেডলাইন দিল, পরবর্তীতে ওই ডেডলাইনটা আবার তবিতাউল্লাহ চেঞ্জ করলেন। আপনার উইদিন 13 ডেজ তারা ঘোষণা করবে। এরপর বললেন না 15 মে ঘোষণা করবেন, যেটা আজকে শুক্রবার হয়ে গেল, এখন পর্যন্ত ঘোষণা করতে পারে না। এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যখন সারা বাংলাদেশের মানুষ এই বাফুফের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে, সেই মুহূর্তে একেবারে কত বড় অকর্মণ্য এবং কত বড় সেন্সলেস বা কত বড় স্টুপিড মেন্টালিটি হইলে, যার বাফুফের প্রেসিডেন্ট ব্যক্তিগত কাজের জন্য বা পারিবারিক কাজের জন্য, ব্যবসায়ের জন্য আপনি থাইল্যান্ডে চলে গেলেন এবং ঘোষণা করলেন না। এখন দেখেন, কোচ নিয়োগের ক্ষেত্রে প্রথম যে নামটা আসে সেটা হচ্ছে রোজারিও
মিকেল, রোজারিও মিকেল হচ্ছে ব্রাজিলিয়ান কোচ, যিনি আসলে সব আলোচনা অনার্থক, সবাই জানেন যে ব্রাজিলের একমাত্র অলিম্পিক জয়ী যে দল, সেই দলটার কোচ ছিলেন এখন যিনি বিশ্বের স্টার নেইমারের কোচ ছিলেন, এবং উনি 50% বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে উনি এখানে আসতে চেয়েছিলেন, এবং এটার যে করছিলেন বাংলাদেশেরই একজন লোক, নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, ও রবিন মিয়া, আপনার নেইমারের পারিবারিক ফ্রেন্ড, উনি এটা রেবেন করেছিলেন, তাকে বাদ দিয়ে দেওয়া হলো। এরপর সবচেয়ে যে বড় নামটা আসে সেটা হচ্ছে ওয়েলসের নাগরিক, বা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বেলের যিনি কোচ ছিলেন, সেই আপনার যে ওই কোচকে এখানে নিয়ে আসার কোটম্যান, যে কোট, এরা এই অপেশাদার লোকগুলা মানে কোনো সিদ্ধান্ত আসতে পারতেছে না, কিছু কোনো ডেট দিয়ে ডেট রাখতে পারতেছে না, কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখতে পারতেছে না। এখন আস্তে আস্তে এই লোকগুলা সব, রোজার মিকেল একটা ক্লাবে জয়েন করলেন, আজকে নিউজ আসছে যে আপনার কোলম্যান অন্য একটা তুরস্কের একটা ক্লাবে জয়েন করবেন। তার মানে এদের কথা হচ্ছে এরা আবার ওই সিন্ডিকেট করবে, তাদের সাথে যারা নেগোসিয়েশন আসবে তাদের প্লেয়ার নেবে, বা তাদের কাছে কমিশন বাণিজ্য করবে, এই কোচগুলো খুলবে। মানে মানুষ যখন, সারা দেশের মানুষ যখন একটা আশার আলো দেখতেছিল যে বাংলাদেশের ফুটবলটা ঘুরে দাঁড়াবে, বা বাংলাদেশের ফুটবল মানে বিশ্ব মঞ্চে খেলবে, যেখানে যেহেতু আমাদের দলে এই মুহূর্তে বিশ্ববরণ্য ফুটবলার আছে, সুমিত সোম, হামজা চৌধুরী, বা ইয়ং যারা আছে, দেখলাম রোনাল সুলেমান, এই ধরনের আমাদের অনেক ভালো ভালো মানে অর্জিন প্লেয়ার আছে, সেই মুহূর্তে এই ধরনের একটা ফাজলামো তারা শুরু করছে। কারণ এই সিন্ডিকেট তারা ভাঙবে না, তাদের কমিশন বাণিজ্য তারা ভাঙবে না, তাদের ওই দু একটা মানে ক্লাব প্রাধান্য দিয়ে, যেমন আপনি দেখেন সর্বশেষ যে এইটা ঘোষণা করলো 24 জন প্লেয়ার, সেখান থেকে 12 জন প্লেয়ার নিল শুধু আপনার বসুন্ধরা কিংস থেকে। মানে এই সাইফুল বাড়ি টিটুরা, এই দলটা 12টা দাবা দেয়, বাংলাদেশ থেকে ফুটবলকে বিদায় না দেওয়া যাবে না। অতএব আমার মনে হয় এখন উচিত যে এই সাইফুল বাড়ি টিটু, তবিতা উয়াল, এই অযোগ্য মানে অকর্মণ্য কুকর্মণ্য ঢেকেগুলোর এখান থেকে সরাই দাও, নাহলে বাংলাদেশের ফুটবলকে বাঁচানো সম্ভব না। একদল একদম হামজা চৌধুরী কেন, আপনার ওই যদি মেসিও বসাই দেন, আর ওই অথর্ব কর্মকর্তারা ওইখানে বসে থাকে, আপনার ফুটবলের কোনো উন্নয়ন হবে না। আপনি একটা দল কতটা ডেভেলপ করবে, কি করবে না করবে, কতটা পারফর্ম করবে, এটা ডিপেন্ড করে কোচের প্ল্যান ডিজাইনের উপরে, কোচের প্ল্যানের উপরে। আর আমাদের দেশ থেকে বিকল্প, এটা হচ্ছে আপনার ফেডারেশন সিদ্ধান্ত নেয় যে কোন প্ল্যান হবে, কোন ডিজাইন হবে, কি খেলবে কি না খেলবে। মানে আদব এক দেশে বাস করি, দেখি তারপরে আশা করি আমাদের ফুটবলের জন্য ভালো কিছু আসবে, যদিও সম্ভাবনা খুব কম। আবার একজন ওই হারিয়ার ক্যাপিটালের মতো ক্যাবলারটা ধরে 50% কমিশনে বসাই দিবে, যে 15,000 ডলার নিয়ে আসলো, উনি 6,000 ডলার নিয়ে যাবে, বাকিটা এই কমিশন এই ফেডারেশন ভাগাভাগি করবে। হয়তো এমন কিছুর জন্য তারা ওয়েট করতেছে, আশা করি যেন এমনটা না হয়। আল্লাহ হাফেজ।